বিনিতা, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। সম্প্রতি মোমো কাণ্ডে আমরা দেখলাম কি ঘটলো। আনন্দপুরে যে গোডাউন ছিল সেখানে রীতিমতন প্রায় 30-32 জন শ্রমিক তারা কিভাবে মারা গেলেন এবং তাদের মানে অগ্নিদগ্ধ দেহ কিভাবে সামনে এসছে গোটা বাংলা দেখেছে। কিন্তু প্রশ্ন অনেকগুলোই সামনে আসছে। এক নম্বর প্রশ্ন, সেই গোডাউনে কোনো ফায়ার যে লাইসেন্স, সেই ফায়ার লাইসেন্স ছিল না। ওই গোডাউনটা একটা মানে জলা জমি ছিল, তার উপরে তৈরি করা হয়েছে। এরকম বিভিন্ন ইস্যু সামনে আসছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে মোমো কারখানার এবং মোমোর যে কোম্পানি তার যে দুই মালিক, সেই মালিককে দেখা গেছে মুখ্যমন্ত্রীর সাথে স্পেনের যে বিদেশ সফর, সেই সফরে। তাই জন্যই কি আজকে মোমোর মালিকরা, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি বা সরকার নিশ্চুপ? কি বলবে? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কিছুদিন আগেই বেলডাঙায় কি দেখলাম, যে সেখানকার এক পরিযায়ী শ্রমিক, সেটা তার সাথে কি হয়েছে তার সত্যতাটা প্রকাশ হবার আগেই সরকারি প্রপার্টি নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাকে নিয়ে সবারকে সেই বুক ফাটা কান্না। 3 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ, 3 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে জ্বলল। সেই সময় সবাইকে দেখলাম বুক ফাটা কান্না। আজকে যে আমার শহরে এতগুলো মানুষ মানে জীবন্ত দগ্ধে মরল, তার তার জন্য কই বুক ফাটা কান্না দেখলাম না তো। তারা কোথায় আজকে? আজকে মানে এখানেও আমরা কিছু বললেই সেটা সাম্প্রদায়িক রং লেগে যায়। তাহলে এখানে কি শ্রমিকগুলো হিন্দু ছিল বলে কারোর বুক ফাটা কান্না আসছে না? আর ওইখানে বেলডাঙায় পরিযায়ী শ্রমিক ধর্মে মুসলিম ছিল বলে আর একটা মিথ্যা প্রচার করে, আর এই মডেলগুলো তো আমরা ফলো করছি, দেখছি, একদম বাংলাদেশ মডেল। আজকের না, সব কটা জিনিস যদি পরপর বিশেষ করে মালদা মুর্শিদাবাদে দেখা যায়, একদম কপি টু বাংলাদেশ মডেল। তার কোনো ওখানে অন্যথা হচ্ছে না। সেই মিথ্যে কথা রটিয়ে তারপর শেষমেশ পুলিশি রিপোর্টে কি পাওয়া গেল না, সেই পরিযায়ী শ্রমিকটি নাকি আত্মহত্যা করেছে। আজকে এটা তো চোখের সামনে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি জলাভূমি বুঝিয়ে ওখানে কারখানা করা, দমকলের এখানে একটা ভূমিকা ছিল, সব বাদ দিয়ে যে লাইনটা বারে বারে আমার কানে বাজছে, নিউজে যে লাইনটা যাচ্ছে যে নাকি সেই কারখানার দরজাটা বাইরে থেকে বন্ধ করেছিল, এইটা মানে এটা তো মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে যাচ্ছে। তাহলে শ্রমমন্ত্রী কোথায়? তার কি কোনো এখানে ভূমিকা নেই? আজকে মলয় ঘটক কোথায়? লোকে তাকে কেন প্রশ্ন করছে না? তোমরা মুখের সামনে গিয়ে কেন বুমটা ধরছো না যে আপনার কোনো দায়িত্ব নেই? যে আজকে এরকম ভাবে ওই মধ্যযুগীয় বর্বরতার মতো শ্রমিকগুলোকে ভেতরে ঢুকিয়ে কি মানে পশু পাখি নাকি, পোলট্রির মুরগি নাকি, যে খাঁচায় ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আজকে যদি সেই আমরা যেটুকু শুনছি নিউজ ইয়ের মাধ্যমে বা দেখছি, যদি দরজাটা খোলা থাকতো বা কোনো একটা উপায় থাকতো, তাহলে তো ওরা বেরোতে পারতো বা কিছু একটা ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য করতে পারতো, কিছু জনের প্রাণও বাঁচতো। সেই সুযোগটা ওরা পায়নি। প্রথম প্রশ্ন তো এখানে। আরে এইখানে যে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, জলাভূমি বুঝিয়ে আজকে গুলশান কলোনি তৈরি হয়ে যাচ্ছে, আরে ওগুলো তো অতীত। ওগুলো না হলে আমরা আশ্চর্য হয়ে যাবো। এগুলোই স্বাভাবিক পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিম বাংলাদেশ করার জন্য যা 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 জিনিস করার সেগুলো এই জেহাদি সরকার স্টেপ নিয়েছে। কারণ রাজ্যটাকে শেষ করার জন্য ওই বলেছেন না মাননীয়া, যে আমি যেটা নিই হাতে সেটাকে শেষ করে ছাড়ি, একদম শেষ করেই ছেড়েছে। আজকে এইখানে 3 জন মন্ত্রী রাজ্যের, এখানে মেয়রকেও জবাব দিতে হবে, এখানে দমকল মন্ত্রীকেও জবাব দিতে হবে। দমকল মন্ত্রী আবার মানে খুব অতি উৎসাহের সাথে সংবাদ মাধ্যমের সামনে বলছে যে দমকল অতি সক্রিয়তার সাথে কাজ করেছে, আমাদের কাউকে কৈফিয়ত দেওয়ার আমাদের প্রয়োজন নেই। দুঃখের বিষয়, এমনই সক্রিয়তা করেছে একজনকে বাঁচাতেও পারি। সেটাই তো বলছি, এত সক্রিয়তার সাথে করেছে না ওরা সক্রিয়তার সাথে দেখবে। দমকল মন্ত্রী সক্রিয়তার সাথে দেখলাম আমরা মেসিকে নিয়ে এসে মেসির সাথে সাথে ঘুরেছে। সক্রিয়তার সাথে ওই দমকলের জলগুলো, ওটা মেসির মূর্তি বানিয়েছে না ঋত্বিক রোশনের মূর্তি বানিয়েছে না রাকেশ রোশনের, কিছু বোঝা যাচ্ছে না। সেই মূর্তি ধোয়ার জন্য দমকলের ওই জলগুলো ব্যবহার হচ্ছে। এই সক্রিয়তাগুলো আমরা দেখেছি। কিন্তু ওনাকে অপ্রিয় প্রশ্ন করলেই দেখি নেতামন্ত্রীরা এখন ভীষণ রেগে যায়, উল্টোপাল্টা কথা বলে, লাভ দিয়ে চলে যায় যে অমুক রাজ্যে তো এটা হয়েছে, তমুক রাজ্যে তো এটা হয়েছে। আরে ভাই, আমার পাশের বাড়ির ছেলেটা বদমাইশি করছে বলে, দুষ্টুমি করছে বলে সেটা কি আমার ছেলেকে দিয়ে আমি জাস্টিফাইড করব? আমি আমার সন্তানকে সুশিক্ষা দেব না?
আজকে আমি আমার চেষ্টাটা করবো না? আমি দমকল যে কর্মীরা গেছিল তাদের আমি কোনো দোষ দেখি না। তাদের তো বোধহয় একটা ফায়ার সেফটি মানে তাদের যে পরিধানগুলো সেগুলোও তো দেখি জুতো ফাটা, বেল্ট ফাটা। তারাও তো মানুষ, তারাও কারুর বাবা কারুর এমনকি দমকলে সেই পরিকাঠামোটাই নেই, সেটাই তো সেখানেও কোনো বলছি। উন্নয়ন আরে হয়নি। তারাও তো মানুষ, তারা আমাদের দিদিটা মনে আছে একটা বড় বিল্ডিং এ যদি আগুন লাগে সেই পরিমাণ ল্যাডার আসছিলাম তো যে আরে বাবা এরা তো অতি মানব না? এরাও তো কারুর বাবা ঘরের কোলের কোনো সন্তানের মায়ের কোলের ছেলে আমাদেরকে বাঁচাতে আসছে। তো তারা তো মানে সুপারম্যান বা সুপার হিরো না যে উড়ে উড়ে সব কিছু গিয়ে রেস্কিউ করে নিয়ে চলে আসবে। তাদের নিজস্বই তো কোনো সেফটি সিকিউরিটি নেই। তাও তো বলবো আমার দমকল কর্মীদের প্রতি কোনো আমাদের রাজ্যবাসীদের অভিযোগ নেই, তার কারণ তাদের করুণ দশা দেখে আমাদের খারাপ লাগছে। আর সেখানে দাঁত বার করে দমকল মন্ত্রী হেসে বলছে কি দম্ভ, আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কেন কেন প্রয়োজন নেই? আমাদের রক্ত জল করা ট্যাক্সের টাকা এই সরকারটা চলছে, কারুর বাপের টাকায় সরকারটা চলছে না। আপনাদেরকে প্রতি মুহূর্তে উত্তর দিতে হবে। চেটে পুটে লুটে পুটে আপনারা খেয়েছেন, নয়তো আজকে কোন ঐশ্বরিক ক্ষমতায় তুমি আমি তো সারা দিন প্রাণপাত করে যাচ্ছি। একটা মানে বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল ছেড়ে দাও, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার মতো তোমার আমার ক্ষমতা নেই। আমাদের সংসার চালাতে না বিশ্বাস উঠে যাচ্ছে। আর আমরা শুনি কে কবে রোল চাউমিন বিক্রি করতো, আজকে সে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার মালিক কোন জাদু বলে হয়ে গেছে বলে। আর এই যে কি বলে আমাদের কলকাতার মেয়র বাবা, সে তো দাওয়াতে ইসলাম দিতে ব্যস্ত, সে অন্যান্য দিকে আর কখন নজর দেবে কি করে? তার নাকের সামনেই শুধু অবৈধ কনস্ট্রাকশন হয়ে যায়, তিনি জানতে পারেন। ওনাকে যখন ইডি ধরতেছিল উনি বুক থাবড়ে থাবড়ে একেবারে কেঁদে গেঞ্জি ভাসিয়ে দিল। তিনি কিন্তু বলেছিলেন কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। গেঞ্জি ভাসিয়ে দিল, ভিজে গেল গেঞ্জি, ওটাকে চিপলে এক বালতি জল বেরোতো। তখন বললো যে আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না। আর কলকাতা মানুষ এখন তারপর থেকে কত সুযোগ দিল বাঁচানোর, সে বাঁচাতে গেল না। আর কি চাই? এবার তো তাহলে ওই প্ল্যানচেট করে আত্মাগুলোকে এনে তাদেরকে দিয়ে বলাতে এবারে হে আত্মা, তোমাদের মেয়রকে বলো এই যে আমরা এসেছি সশরীরে, তো আমরা কোনো আপনার থেকে সাহায্য পেলাম না, আপনারা আপনি আসতে পারলেন না আমাদেরকে বাঁচাতে, এই নিয়ে আসুন, এবার আমাদের আত্মার মুক্তি করুন। দিদিদা, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই যে স্পেন সফরে মোমোর মালিক কিভাবে দেখছে, তাহলে তার জন্য কি এখনো পর্যন্ত মধ্যিখানে একটা সেই মোমো আতঙ্ক হয়েছিল, মোমো একটা গেম এসেছিল দেখেছিলে? প্রচণ্ড সাদৃশ্য ছিল, আমাদের রাজ্যের মাননীয়ার সাথে প্রচণ্ড সাদৃশ্য ছিল। বিশ্বাস করো, জিনিসটা হয়তো দুঃখের মর্মান্তিক, এতগুলো আমার সহনাগরিকের প্রাণ চলে গেছে, কিন্তু এই ব্যাপারটা না ঠিক আমাকে ওইটাই মনে করিয়ে দিল, ঠিক ওই সিমিলার। ওই একটা মোমো আতঙ্ক ছিল, এইবারও সেই মোমো আতঙ্কটাই, সেই স্মৃতিটাই চাগার দিয়ে দিল। আজকে কি দেখলাম আমরা, যে দুজন ম্যানেজারকে অ্যারেস্ট করেছে। তাদের কি দোষ? মালিক কেন অ্যারেস্ট হবে না? যারা নাকি আবার বলে আমরা সব কিছুর মধ্যে সাম্প্রদায়িকতা খুঁজে বেড়াই, আরে এই মোমোর এই কোম্পানির মালিক দুটো শেখ আলী বা মোহাম্মদ না তো? তাহলে আমরাও তো দাবি জানাচ্ছি যে অবিলম্বে এদেরকে গ্রেফতার করা হোক এবং কঠোর থেকে খুনের, তো এটা তো টোটালি খুন, তাহলে খুনের ধারা এদের ওপর আরোপ করা হোক। আসুক এবার সব গুণীজনেরা, বিদ্যজনেরা সব কোথায় ঢুকে বসে আছে? পুলিশ মন্ত্রী কি এই কারণে চুপ? শীতের প্রকোপ তো কমে গেছে, এবার গর্ত থেকে বেরো। পুলিশ মন্ত্রী কি এই কারণে চুপ হবে না কেন? যারা ফান্ডিং দিচ্ছে, আমরা তো চোখের সামনে দেখলাম তার স্পেনের সফর সঙ্গী, তার বিজনেস সামিটে প্রথম সারিতে বসে থাকা বিশাল তারা বড় বড় কর্পোরেট নাকি, তাহলে সেই জায়গায় নিশ্চয়ই ফান্ডিংটা পৌঁছে যাচ্ছে ঠিকঠাক, পার্টি ফান্ডে টাকাটা চলে যাচ্ছে। তো সেই জন্য বলার প্রয়োজন মনে করেনি দুটো অবলা জীবকে নে, তারাও হয়তো কাজ করে নিজের সংসার পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য তারা ওই কোম্পানিতে চাকরি করে, নাও এদেরকে মুরগি করে ঢুকিয়ে দাও। মানে ঠিক যেরকম আরজিকর ক্ষেত্রে দেখেছিলাম, একদম সঞ্জয় রায় যাকে বলির পাঠা বানানো হলো, কিন্তু প্রিন্সিপাল কি হলো, সে বেল পেয়ে ঘুরে বেড়াচ্ছে। জানিও না সঞ্জয় রায় কিভাবে আছে, ও হয়তো মানে প্রপার যেভাবে কয়েদিরা থাকে সেভাবেই হয়তো দিন যাপন করছে। আর যে মেন কালপ্রিট, যার নামে সবাই পাড়াশুদ্ধ লোক, তার পাড়াশুদ্ধ লোক অব্দি সোচ্চার হয়েছিল, সে আজকে হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি জেলটা এদের কাছে হয়ে গেছে না একটা, ওই আমরা যেমন ওই আগেকার দিনে হাওয়া বদল করতে যেত,
তো এই টিএমসির নেতা মন্ত্রীদের ওখানেও আমার মনে হয় বিলাসবহুল কুঠুরি আছে, ওরা হাওয়া বদল করতে যায়। কারণ তুমি আমি জেল কাস্টাডি পেলে আমাদের দেখবে কত রকমের সেই নিয়ম কানুন, হয়তো শুকনো রুটি ডাল যেগুলো আমরা দেখে থাকি বা শুনে থাকি, একটা এরা তো কম্বল নিয়ে দেখি- মাটিতে শুতে হয়। হ্যাঁ, আর এরা তো দেখি বহাল তবিয়তে যাচ্ছে, যে চেহারায় ঢুকছে তার থেকে ডবল গ্ল্যামার নিয়ে একবারে ফেটে পড়ছে, সেই নিয়ে বেরিয়ে আসছে। বুঝি না সেগুলো কোন জাদু বলে এই জিনিসগুলো হয়ে যায়। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে সে তো ব্যর্থ, এইদিকে আর বলার নেই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর মতো ব্যর্থ, মানে এত বড় মানে নির্লজ্জ দোকান কাটা আর কোনো রাজ্যে নেই। আমাদের মানে কোনো রকমের আমাদের আজকের ডেটে মুখ নেই যে বাইরের রাজ্যে গিয়ে আজকে বিহারকেও আমরা কমপ্লেক্স দিয়ে দিচ্ছি। একসময় বিহারকে নিয়ে নাকি আমরা হাসি ঠাট্টা তামাশা করতাম, আর সব থেকে দেখো আইএস আইপিএস কে দিচ্ছে, এই বিহারই দিচ্ছে। এখানে খুব কথা হয় না বাঙালি বিহারি নিয়ে, অথচ দেখো এই সরকারের আধা আধিকারিকই সব কিন্তু অবাঙালি। তখন ওই একটা কাংলা প্রিয় রাজীব কুমারও তাই, ধরাও একটা মুখ্যমন্ত্রীর প্রিয় রাজীব কুমারও তাই। একটা কাংলা পক্ষ না জামাত পক্ষ কি আছে, সর্বক্ষণ একখানা ওই ছাগল মুখ একখানা ওই ইয়ে নিয়ে ঘুরে বেড়ায়, ছাগলকে যেমন গর্গ ওই গর্ত, যাই হোক ওই ছাগল মুখ একখানা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়। তারা কোথায়? ওই গর্ত গোমুখরা কোথায়? তারা এখানে সরকারের বিরুদ্ধে কেন ঝান্ডা খুলছে না, মোর্চা খুলছে না? যে আধা সরকারের আধিকারিকরা, ম্যাক্সিমাম ডিজিপি এসপি আইএস আইপিএস লেভেলের অফিসারদেরই তো শুনছি বাংলায় ভালো করে কথা বলতে হবে না, ওখানে যেতে হবে, দেখতে হবে, এরমভাবে বলে। তারা তো কেউ বাঙালি নয়। আমাদের তাতে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার হিন্দু তো, সেটা নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু করছে কারা এই বাঙালি অবাঙালি, সেটা তো দেখতে হবে। আজকে এই করতে গিয়ে সারে সর্বনাশ, কারণ এদের হাতে তো কিচ্ছু নেই। না এরা চাকরি দিতে পারছে, শিক্ষক পেটাচ্ছে, না একটা মহিলা সুরক্ষা দিতে পারছে। ডাক্তার বোনটা আমার রাত্রিবেলা কিসের জন্য গেছিল? বেলাল্লাপানা করতে গেছিল। অন্যান্য ক্ষেত্রে তো নয় বলে দেবে যে সে তো রেপিস্টকে তোল্লাই দেয়, যে তুমি 8টার পর বেরিয়েছো কেন, তাহলে তো তোমার রেপ হবেই। আমার ডাক্তার বোনটা তো আর রাত্রিবেলা বেলাল্লাপানা করতে যায়নি, তার ডাক্তারি ধর্ম পালন করতে গেছিল, তাহলে তাকে কেন এরকম মানে মানে এখনো বললে না গলার এখানটা দলা পাকিয়ে আসে। এইরকম মর্মান্তিক মৃত্যু কি জেনে ফেলেছিল? অতিরিক্ত আর কি জানবে? আমরা তো সবই জানি। লাশ পাচার, লাশের ভেতর থেকে কিডনি লিভার ব্রেন অর্গান পাচার, যেগুলো দামি দামি জিনিস অর্গান, সেগুলো পাচার, সব জানা আমাদের। ও কি এক্সট্রা জানাতে চাইতো? সেখানে রাত রঙিন হচ্ছে, সেখানে মানে মধু চক্র চলছে, সব জানি। দিনিতা, বিষয়টা হচ্ছে যে এই শ্রমিক নিয়ে শ্রমিক আন্দোলন করে তৃণমূল সরকার, এবং সম্প্রতি দেখেছি আমরা এই শ্রমিকরা এই যে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, সেখানে যদি কিছু অত্যাচারিত না, হয় সেই সেখানে তারা সরব হয়। কিন্তু এই রাজ্যে পশ্চিমবাংলায় যেভাবে এই ওয়াও মোমো কারখানায় বা তাদের গোডাউনে যেভাবে শ্রমিক মারা গেল আগুনে ঝলসে পুড়ে, শ্রমমন্ত্রী কোথায়? এবং এই শ্রমিকদের সিকিউরিটি বা তাদের কিছু প্রকল্পও আছে, তাদের সিকিউরিটি, তাদের পিএফ ইএসআই এগুলো সরকারকেই নির্দিষ্ট করতে হয়, সেগুলো করা নেই কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? প্রশ্নের উত্তর শ্রমমন্ত্রী দেবে। শ্রমমন্ত্রীকে তো খালি ওই হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য সেই পদে আসীন করা হয়নি। আজকে তিনি গরম গরম বক্তব্য দেবে। আর একবারে এই পার্টির তো, এই আঞ্চলিক দলের তো কালচার হয়ে গেছে সবারই একদম ছোট ছোট কচি কচি বান্ধবী নিয়ে ঘোরাফেরা করা, তো সেইটা করার জন্য তো তাকে রাখা হয়নি। আজকে যারা নাকি শ্রমিকদের এতদিন মসিহা বলে জানতাম, শ্রমিকদের লড়াইটা লড়ে, তারা আজকে কোথায়? আজকে তো আমরা দেখলাম আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালকে থেকে এই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছে, রাস্তায় নেমেছে, পরিষ্কার বলে দিয়েছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ, চাকরি সহ সব কিছু সুযোগ সুবিধা এই মৃত পরিজনদেরকে দিতে হবে। আজকে মৃত পরিজনদের তাদের আরে আমরা তো হিন্দু ধর্ম থেকে বিলং করি, আরে আমার মানুষটা তো দাহ তো করবো, কিছু তো পাবো হাতে। ওরা সেটাও পাচ্ছে না। কোথায় যাবে মানুষগুলো? অন্তত স্বীকারোক্তিটা হতো ঠিকঠাক। নাকি সেখানে কি দেখছি দমকল মন্ত্রী এসে দম্ভ দেখাচ্ছে। আর মাননীয়ার তো সময়ই হয়নি, কারণ ওরা এসব জায়গায় সিঙ্গুর গিয়েছিলেন সেদিন, এবং সিঙ্গুর থেকে তিনি কন্ডোলেন্স জানিয়েছেন। ভাই শোনো, তোমার আমার রাস্তায় বেরোতে পা ফেলতে গেলে ব্যাগের চেনটা খুলে দেখতে হয়, বাস ভাড়া, অটো ভাড়া,
রিক্সা ভাড়া বা দূরে কোথাও যেতে গেলে ট্রেন ভাড়াটা আছে কি না, বা সেখানে গেলে অন্তত ন্যূনতম পক্ষে চা বিস্কুট আর মুড়ির টাকাটা চিন্তা করে আমাদেরকে বেরোতে হয়। যিনি সর্বক্ষণ হেলিকপ্টারে বিচরণ করছেন তার কতক্ষণ লাগে? তার কনভয় তো আর আমাদের মতো জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকবে না। তিনি সেখানেই যান না কেন, সিঙ্গুর থেকে সেই জায়গায় আসতে কতক্ষণ লাগতো? 1 ঘন্টা 2 ঘন্টা গ্রিন করিডোর করে। মূর্খ তো না কেউ এই রাজ্যে। আরে এই ফেসিলিটি তুমি আমি পেলেই তো অনেক কিছু আমরা করে নিতে পারতাম। কোনো সাধারণ মানুষ যদি ওটা, আমরা নিজেদের সচেষ্টায় কিন্তু আমরা পাড়া প্রতিবেশীর পাশে দাঁড়াই। আর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কোনো সময় দেখলাম না যে মালদা যেতে, মুর্শিদাবাদ যেতে, বেলডাঙ্গা যখন ওনার দুধেল গাইরা, এই যে বলে না অনেকের গাত্রদাহ হয়, আমাকে বলে যে আপনি কেন সবসময় এরকম বলেন। আলাম ভাই, আমি আমার ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে কথা বলি না, আপনি তো সেটা নন। আপনার গায়ে লাগছে কেন? তার মানে আপনি বাংলাদেশি রোহিঙ্গা। আমার টার্গেট বাংলাদেশি আর রোহিঙ্গা। তার জন্য আমারও যেমন সমস্যা হচ্ছে, আমার ভাতের থালায় থাবা পড়েছে, সেরকম পাশাপাশি মুসলিম সম্প্রদায় হোক, শিখ সম্প্রদায় হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যত সম্প্রদায় আছে ভারতীয়, তাদের সবার ভাতে থাবা পড়েছে। সেইটা আমরা কেন মেনে নেব? তার জন্য আমি তো একা ঠেকা নিইনি, তার জন্য সবাইকে এসে সেই বিষয়টার উপর সোচ্চার হতে হবে। আজকে কিছু বললেই মুসলিমরা বলে সবসময় আপনারা সাম্প্রদায়িক। কিসের সাম্প্রদায়িক ভাই? আজকে কোথায়? আমরাও তো চাই যে আমরা একা কেন বলবো, আপনারাও রাস্তায় নামুন। আপনার না রাস্তায় নেমে বোঝানোর দায়িত্বটা আপনাদেরও। আমরা একা ঠেকা নিইনি, আপনারাও শিক্ষিত হয়েছেন। দিদিদা, যে 32 জন মারা গেছে বলে বলা হচ্ছে, সেখানে কিন্তু হিন্দু মুসলিম হয়তো নির্বিশেষে ছিল। সেখানে কিন্তু কোনো হিন্দুদের নিয়ে বা মুসলিমদের নিয়ে বলা হচ্ছে না, মানুষ হিসাবে বলা হচ্ছে। এবং এই প্রতিবাদটা তুমি যেহেতু বললে যে সবসময় আমাকে বলা হয়, এই প্রতিবাদটা কিন্তু মানুষের জন্য, কোনো হিন্দু বা মুসলিমের জন্য নয়। সেটাই তো সেটা যদি পেটে বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে সেটা তো বুঝতো যে সবসময় যদি আমাদেরকে দাগিয়ে দেওয়া হয়, কই আমরা তো ব্যাপারটা নিয়ে চেপে যাইনি। ওয়াও মোমোর মালিক তো নিশ্চয়ই কোনো মুসলিম নয়, কোনো শেখ সামথিং বা মোহাম্মদ সামথিং না তো, সেও তো হিন্দু সম্প্রদায় থেকে বিলং করে। কই আমরা তো থেমে যাইনি, আমরা তো উঠে পড়ে লেগেছি। তার মৃত্যুদণ্ড হোক আমরা চাই, কারণ এটা খুনের সমান। আগে তো তাকে জবাব দিয়ে কতটা অমানবিক হলে বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করে যেতে পারে। এটা কি পোল্ট্রির মুরগি নাকি? এটা কোন মধ্যযুগীয় বর্বরতা চলছে? একটা শ্রমিককে তাহলে কিভাবে ট্রিট করা হয় আমাদের পশ্চিমবঙ্গে, কিভাবে? তাহলে সেইটাই তো বলছি। এইটা তো আমি ছেড়ে দিলাম বাকি 2 মন্ত্রীর কথা, শ্রমমন্ত্রী কোথায়? শ্রমমন্ত্রীকে আজকে সারাদিনে জবে থেকে এই ঘটনাটা ঘটেছে 3 দিন ধরে ওনাকে তো দেখাই যাচ্ছে না। উনি কি এখন কোথাও সমুদ্র সৈকতে আছেন, না জলকিলি করছেন কোথাও? ঠান্ডাটা তো কমেছে। আর ওনাদের কাছে জ্যাকুজিটা কোনো বড় ব্যাপার না, গরম জলে ওনারা জলকেলি করতে পারে। তাহলে এই দায়িত্বটা কাই নেবে যে আমার পরিবারের মানুষটা চলে গেল, অথচ আমি মানে কি পাবো মানুষটা? আমি না চামড়া পাচ্ছি, না কিছুই পাচ্ছি না। আমি যে একটা দাহ করবো, বা আমার পরিবারে একটা মানুষ চলে গেল, যে আমি এটা তাকে দাহ করব, বা আমাদের রীতিনীতি অনুযায়ী তার একটা শ্রাদ্ধ শান্তি একটা কিছু করব। আর চ্যাংড়ামো মারছে, দম্ভ দেখাচ্ছে ওখানে গিয়ে, লজ্জা করে না? এই জন্যই না বলি মানুষের হায়টা বড় হায়। ভগবান আছেন, বিচার করবেন। যখন তাদের পরিবারের সাথে এই জিনিসটা হবে না, তারা বুঝবে। আজকে আমরা বুঝি, কারণ আমি তুমি গ্রাউন্ড মানে একই সমগোত্রীয়। আমরা ওই অতিমানব মানে অতি বড় নেতা নেত্রী হয়ে গিয়ে আমরা অতিমানব হয়ে যাইনি, আমরা এখনো মাটিতে বিচরণ করি। আর এরা এই চুরি ছিনতাই রাহাজানির টাকা নিয়ে না এত দম্ভ হয়ে গেছে অর্থের ক্ষমতার, যে এরা মানে মানুষকে মানুষ গণ্য করছে না, ধরাকে সরা জ্ঞান করছে। আছে মহাকাল বিচার করবে এবার। বাকি রাজ্যবাসী সব দেখছে। শুধু রাজ্যবাসীকে বলবো, আপনারা চাপ দিন। সত্যি কথা, এখন দিকে দিকে মানুষ সোচ্চার হয়েছে বলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আগে এই জিনিসটা মানে এইটাই চেয়েছিলাম। আর সত্যি খুব খুশি যে প্রত্যেকটা রাজ্যবাসী যে যেখান থেকে পারছে হাত জোড়ো করে অনুরোধ করছিলাম যে আমার ক্ষমতা কম না। একটা জনতা জনার্দন বলে না, জনতার ক্ষমতা কিন্তু কম না। জনতা যেদিনকে খেপে যাবে সেদিনকে কিন্তু কোনো কিছু হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। ওসব রং বর্ণ পার্টি ওসব দূরে থাক। আমার রাজ্যটা, আমার পরিবারকে বাঁচানোর জন্য যা যা করার দরকার, আজকে আমরা পুরো রাজ্যবাসী মিলে, পুরো পরিবারের লোক মিলে সেটাই আমরা করব। আমাদের না
এই যে এই সরকারটা এই যে পাঁচমিশালি করে একটা ঘ্যাট বানিয়ে লাবড়া বানিয়ে চেষ্টা করছে যে ওই বাংলাদেশি মালগুলোকে, যেহেতু বাংলা ভাষায় কিন্তু কথা হুমায়ুন বলে, কবির তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে দিনিতা। তিনি বলছেন যে আগামী দিন মুসলিমের তরফ থেকে মুখ্যমন্ত্রী হবে। না মানে তাই কি এটা কি ইসলামিক স্টেট হয়ে যাচ্ছে? ফান্ডিং তো ওদের এখান থেকে আসে না, ফান্ডিং তো পাকিস্তান থেকে, বাংলাদেশের অত অকাতে ভিখারি বাচ্চারা নিজেরাই খেতে পায় না, ওরা আবার কি ফান্ডিং করবে? মেন ফান্ডিং ওদের সব আইএস, সব বড় বড় জঙ্গি সংগঠনরা ওদেরকে ফান্ডিং করে। তার মানে কি মোটামুটি সব কিছু হয়ে গেছে, স্ট্র্যাটেজি প্ল্যানিং হয়ে গেছে। মানে আমরা কি সেকেন্ড গ্রেট ক্যালকাটা কিলিংস দেখতে চলেছি? তার মানে তো এটাই দাঁড়ায়। মুসলিম প্রধানমন্ত্রী মানে বুঝলাম না। প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী। এই সরি, মুসলিম মুখ্যমন্ত্রী মানে বুঝলাম না। এবং সরাসরি মঞ্চ থেকে বলছেন শুভেন্দু অধিকারীকে টার্গেট করে, যে শুভেন্দু অধিকারী বলেছেন উনি হিন্দুদের নেতা, তাহলে আমি কেন মানে মুসলিমদের মুখ্যমন্ত্রী হব না? আচ্ছা, শুভেন্দু অধিকারী দাদা খুব সুন্দর একটা কথা বলে, যে যেদিনকে স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে আর জাঙ্গিয়াতেও পকেট হবে খুচরো পয়সা রাখার জন্য, তাহলে হোক সেটা, যেদিনকে সেটা হবে, তাহলে আগামী দিনে ওনারও সেই দিবা স্বপ্ন পূর্ণ হবে, দেখা যাক। আর ওনার ওই কি ছাপড়ি না বাবরি মসজিদ হয়ে গেছে, কত লম্পঝম্প করে দেখলাম, কত কিছু করলো। অতএব এইসব উস্কানিমূলক কথাবার্তা বলে না আর বাজার গরম হচ্ছে না। আমি তো ওনাকে প্রশ্ন করছি, উনি নাকি মুসলিমদের মসিহা হতে গেছেন। কটা মশা মেরেছে আমি জানি না মুসলিমদের হয়ে, সেলিমের সাথে হাত মেলাবে, মানে ওদের প্রাথমিক বৈঠক হয়েছে। তারাও না মুসলিমদের হয়ে, মুসলিমদের জন্য মালদা মুর্শিদাবাদে অনেক তো আমাদের রাষ্ট্রবাদী, আমাদের ভারতীয় মুসলমানরা আছেন, তাদের জন্য আগে বলো ওসব মন্দির মসজিদ ছাড়ো, হাসপাতাল বানিয়েছে। সব তো দৌড়ে পড়ে কি মরে সব কলকাতায় আসতে হচ্ছে, সব মেডিকেলে ভর্তি গিজগিজ করছে। তার যখন এত ক্ষমতা, একদিনে নাকি 1 কোটি টাকা উঠে গেছে, তো সেটা দিয়ে একটা মসজিদ বানাতে পারলো না? আমাদেরকে তো মসজিদ না, হসপিটাল, সরি, সেটা দিয়ে একটা হসপিটাল বানাতে পারলো না, সরি। তো আমাদেরকে তো প্রচুর জ্ঞান শুনতে হয় যে কি একটা মন্দির বানিয়ে কি লাভ, হসপিটাল বানাও, স্কুল বানাও। আমাদের মন্দির বানিয়ে লাভ আছে, কারণ আমাদের মন্দির থেকে, আমাদের মন্দিরের ট্রাস্ট হয়, সেই ট্রাস্টটা নিগরানি স্বয়ং ডাইরেক্ট সরকারের অধীনে থাকে। সেখান থেকে স্কুল চলে, সেখান থেকে প্রাথমিক বিদ্যালয় চলে, সেখান থেকে স্বাস্থ্য কেন্দ্র চলে, সেখান থেকে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, অনেকগুলো সংস্থা একটা মন্দির ট্রাস্ট থেকে সঞ্চালনা করা হয়। তা আমরা আজ অব্দি জানি যে এরকম মসজিদের কোনো ট্রাস্ট থেকে এতগুলো সমাজ সেবামূলক কাজকর্ম হয়েছে? আমরা খালি জানি মসজিদ মাদ্রাসাকে পরিচালনা করে। আর মাদ্রাসা থেকে আমরা কি পেয়েছি? কবে আমরা একজন স্যার এপিজে আব্দুল কালামকে পেয়েছি, সেই ঘিয়ের গন্ধ আজও আমরা শুকে যাচ্ছি। আর সেকেন্ড আর এপিজে আব্দুল কালাম দিতে পারলো না। তাহলে 2026-এর নির্বাচন আসন্ন দিনিতা, একদম শেষ প্রশ্ন এবং সংক্ষেপে বলো। 2026-এর নির্বাচন আসন্ন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শুরু হয়ে গেছে, অন্যদিকে বিজেপি তারা তাদের মতন করে করছেন, এবং সবথেকে বড় এবারে হুমায়ুন কবির, যে নাকি একদম সরাসরি লড়বে বিজেপির এগেনস্টে এবং অবশ্যই তৃণমূলের এগেনস্টে। তার জন্য যত দল আছে তাদের সাথে হাত মেলানোর জন্য আহ্বান জানাচ্ছে। না, এবার একটা কথা বলো, এই সেবাশ্রয় যেটা বললে, এটা তো সব থেকে বড় হাস্যকর জিনিস। সেবাশ্রয় মানে উনি এখন রাস্তায় টুল নিয়ে বসে সেবা দেবে? ক্যাম্প করছেন, বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন। হ্যাঁ, ওটাই তো বলছি, রাস্তায় টুল নিয়ে বসে, রাস্তায় ফুটপাতে টুল নিয়ে বসে স্বাস্থ্য পরিষেবা দেবে? তাহলে এত বড় বড় মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি, মানে আমরা ফরেনকে পিছনে ফেলে দিয়েছি, এত মানে অতি মহাজাগতিক আমাদের স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসাথীর মাধ্যমে আমরা পাচ্ছি। তাহলে সেগুলো কি হলো? সেগুলো সব কি হাওয়া, ফানুসের মতো উড়ে গেছে? তাহলে আমাকে রাস্তায় এখন টুল পেতে বসতে হচ্ছে কেন? সেবাশ্রয় করার জন্য, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। যদি এতই আপগ্রেডেড স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গে হয়ে থাকে, তাহলে ওনার ভাইপোকে কেন কোথায় কোথায় বিদেশ ছুটতে হয়? সামান্য ওনার চোখের অপারেশনটা উনি এখানে করিয়ে উঠতে পারেন না, সেটা ওনাকে আমেরিকা, ইংল্যান্ড থেকে করিয়ে আসতে হয়। তাহলে আমরা তো চাইবো, আমি 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 একটা জিনিস লঞ্চ করলাম, তাহলে আমি তো সেখানে সেই উপভোক্তা আগে আমি নিজে হব, আমার পরিবারকে করাবো। তাহলে আমরা কি ব্যানার্জি পরিবারকে দেখেছি এই সেবাশ্রয়ের ক্যাম্পের
অধীনস্থ হতে বা না, সেখান থেকে এখানে আমি সুযোগ একটু সুবিধা এখানে নিতে। ইন্টারাপ্ট করি। সম্প্রতি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তিনি নাকি এই সেবাশ্রয়ে চেক আপ করতে গিয়েছিলেন, মানে বডি চেক আপ, মানে এটা এটা দেখা গেছে, এটা সংবাদ মাধ্যমে এসছেন। ওনার ওয়াইফ কি রুজিরা নারুলা না কি নাম, উনি গিয়েছেন, উনি গিয়ে সেখানে নাকি বডি চেক আপ করিয়েছেন। বডি চেক আপটা তো কোনো বড় ব্যাপার না, সে তো যে কোনো, এই যে আমাদের যে ছোট ছোট যে স্বাস্থ্য ক্যাম্পগুলো হয় সারা বছর ধরে থ্রু আউট আমরা করে থাকি, নানা সংস্থা থেকে স্বাস্থ্য ক্যাম্পগুলো হয়, কি এমন বড় ব্যাপার? আজকের ডেটে তো আমাদের প্রেশার সুগার চেক করতেও তো খুব একটা বেশি ক্লিনিকে যেতে হয় না, মেশিন বেরিয়ে গেছে, সেটার মাধ্যমেই আমরা বাড়িতে করে থাকি। তো ফটো সেশনের জন্য ওইটুকু তো করতেই হবে। বাকি আমার তো ওটাই প্রশ্ন, ওনার হাজবেন্ড, ওনার পতি পরমেশ্বরকে কেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড ছেড়ে বিদেশে দৌড়তে হচ্ছে ওনার চোখে শল্য চিকিৎসা করার জন্য বা চোখে অপারেশন করানোর জন্য? আগে এই প্রশ্নের উত্তরটা দিক না। উনি ক্যাম্প করেছেন, ক্যাম্পের ওপেনিং করে ফিতে কেটে সেটা একটা ছবি তোলার জন্য ওনাকে হয়তো প্রেশার চেক করেছে বা টেলিস্কোপ দিয়ে হয়তো কিছু একটা দেখেছে, সে ফটো সেশনের জন্য ঠিক আছে, সেটা সমস্যা নেই, তাহলে করুক না। আমাদের তো ক্ষমতা নেই, আমরা তো যেতে পারছি না। আজকে কত জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথী ফলস পজিশনে পড়ছে, কত গরিব মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সবাই তো ফ্যাসিলিটি পাচ্ছে না, তারপর নার্সিংহোম মুখের ওপর বলে দিচ্ছে টাকা দেয় না, আমরা নেব না। কিন্তু এবার আমি একদম নির্বাচন নিয়েই বলবো, 26-এর নির্বাচনটা যথেষ্ট হাড্ডাহাড্ডি, কারণ আর একটা নতুন যে দল, যেটা হুমায়ুন সামনে এনেছেন, সেই দলও কিন্তু লড়াই করছে সেই বিজেপির এগেনস্টেই। এবার তাহলে কি বলবে যে কতটা লড়াই এবারে কঠিন এবং কতটা আশাবাদী? হুমায়ুনের নাকি দল আর তেলাচোরাও নাকি পাখি, তাহলে তো এবার তেলাচোরাকেও পাখি বলতে হয়। যাক, ওই বিষয়ে বলবো না। হ্যাঁ, যেটা আমরা সকাল থেকে আবার দেখলাম, এক বৃন্তে দুটো পাপড়ির মতো কংগ্রেস আর সিপিএম, হঠাৎ করে বেলেঘাটায় গিয়ে দেখলাম গান্ধী গার্ডেনে গিয়ে ওনারা গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান করছেন। আমাদের এই পুরনো প্রেম ভালোবাসা বা শুকিয়ে যাওয়া এই প্রণয়ের ব্যাপারটা, একটা দাম্পত্য ব্যাপার থাকে, তো দাম্পত্য, এই পুরনো দাম্পত্য কলহটা মিটুক সিপিএম কংগ্রেসের, মিটে দেখা যাক। কারণ অনেকবার তো ওনারা কাছাকাছি এসেছে। সেলিম বাবু কিন্তু হুমায়ুনের সাথে মিটিং করে এসছেন, অনেকবার তো ওনারা কাছাকাছি এসছেন, দূরে সরে গেছেন। তাহলে কি সেলিম বাবু কি ইঙ্গিত দিতে চাইছেন? উনি সিপিএমে থেকে ব্যাপারটা কি আরও কাছাকাছি, আরও কাছে এসো বলে হুমায়ুনকে টানবেন, না ওখান থেকে বেরিয়ে গিয়ে উনিও হুমায়ুনের সাথে ওই ঝুপ করে জুপে জয়েন করবে? তো সেটাই তো এখন আমাদেরও জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুনের জনতা উন্নয়ন করে জুপে জয়েন করবে, না উনি আরও কাছাকাছি, আরও কাছে এসে বলে ওনাকে কাছে টেনে নেবে? এটাই তো এখন দেখার বিষয়। তো ভালো রঙ্গতামাশা চলছে, চলুক, কোনো সমস্যা নেই, আমরা সব কিছু দেখতে প্রস্তুত। তবে একটা জিনিস বলবো, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অনেক তো মজা হলো, কারণ এই মজাই হয়ে গেছে, রাজ্যটা পুরো একটা মজার বিষয় হয়ে গেছে। এবারের নির্বাচনটা কিন্তু মজার নির্বাচন না, এবারের নির্বাচনটা অস্তিত্বের লড়াই। ভুলে যান কে কি সব ভুলে যান, শুধু চোখ ঘুরিয়ে আপনার আশেপাশের ডেমোগ্রাফিটা দেখুন, আপনি বর্তমান কোন পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আছেন সেটা দেখুন, আপনার বাড়িতে আপনার সন্তানের মুখের দিকে তাকান, তাকে নিজের কাছে নিজের কোলে রাখবেন না তাদেরকে চোখের জল ফেলতে ফেলতে এই রাজ্য ছাড়া হতে হবে, সেইটা কিন্তু আপনার ওই একটা আঙুলের ব্যাপার। ওই আঙুলের ক্ষমতাটা এইবার আপনারা প্রয়োগ করুন, সঠিক বিচার করুন, পরিবর্তন আনতেই হবে। পরিবর্তন অনেক রকম হয়, কিন্তু নিদান পক্ষে সবার কাছে হাত জোর করে অনুরোধ, এই জিহাদি সরকারকে এবার পশ্চিমবঙ্গের মাটি থেকে সরাতেই হবে, উৎখাত করতেই হবে। অসংখ্য ধন্যবাদ দিনিতা, নমস্কার।